সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ শুরু করছি। সম্মানিত সাংবাদিক বৃন্দ, শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির আহ্বানে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়া আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও স্বাগত জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বৃন্দ, সম্প্রতি নগরী সিলেটে সনাতন ধর্মাবলম্বীদের নাগরিক বৃন্দের একটি অত্যন্ত ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠান জিন্দাবাজারস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর আখড়ায় অবৈধভাবে বসবাসরত জৈনেক জিতেন চন্দ্র দেবনাথ গঙ্গের অপকর্ম, মিথ্যা অপপ্রচার, সমাজের বিশিষ্টজন ও সম্মানীয় ব্যক্তিবর্গের বিরুদ্ধে সম্মান বিনষ্টের অপচেষ্টা, জালিয়াতি মামলা, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মন্দির পরিচালনায় বিঘ্ন সৃষ্টি ও সাম্প্রতিক সময়ে কমিটির সদস্যদের উপর সন্ত্রাসী হামলা, মন্দিরের গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়া সহ মন্দিরের অভ্যন্তরে তাদের বিভিন্ন অপকর্মের বিষয় আপনাদের মাধ্যমে সর্বজনের অবগতির জন্য আজকের এই সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বৃন্দ, উক্ত মন্দির পরিচালনার কার্যক্রম অব্যাহত রাখার জন্য গত 1 নভেম্বর 2025 শনিবার সকাল 11 ঘটিকায় কমিটির সদস্যবৃন্দ ও নগরীর সনাতন সম্প্রদায়ের বিশিষ্টজনদের নিয়ে মন্দির প্রাঙ্গণে সাধারণ সভার আহ্বান করা হয়। উক্ত সভা চলাকালে যাহাতে সভা হইতে না পারে সেই জন্য অতীতের মতো সন্ত্রাসী জিতেন চন্দ্র দেবনাথ, তাহার ভাই জিতেনের সন্ত্রাসী 2 পুত্র, তার বাতুসপুত্র দেশীয় অস্ত্রশস্ত্র সহ হামলা করে তাদের হামলায় গুরুত্বপূর্ণ নেতৃবর্গ আহত হন। তাহারা নানাভাবে ভয়ভীতি দেখাইয়া গালিগালাজ করে সমাজের বিশিষ্টজনদের ভয়ভীতি ও সম্মানহানির চেষ্টা করে। হামলায় আহত হয়ে উপস্থিত জনগণ সবার কাজ চালিয়ে যান ও কমিটি পুনর্গঠন করা হয়। সভাপতি হিসাবে শিবব্রত ভৌমিক চন্দন ও জ্ঞানেন্দ্রধর রুমু কে সাধারণ সম্পাদক করে 31 সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়। উক্ত হামলার খবর পেয়ে সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী মহোদয় উপস্থিত হইলে তাহার উপস্থিতিতে তাহারা হুমকি দামকি ও গালিগালাজ করতে থাকে। পরবর্তীতে তাহার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হইলেও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করিতে থাকে। ইহার পরে হামলার জন্য মন্দির কমিটির সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন কোতোয়ালি মডেল থানায় কোতোয়ালি জিআর মামলা 507/2025 মামলা দায়ের করেন। সন্ত্রাসী জিতেন ও তার ভাইকে গ্রেফতার করলে তার ছেলে সন্ত্রাসী রাহুল দেবনাথ ও ভাই শান্ত দেবনাথকে এখনো গ্রেফতার করা হয় নাই। তারা প্রকাশ্যে ঘোরাঘুরি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যাহা সত্যি বিস্ময়কর। শরণাতীতকাল হইতে জিন্দাবাজার দেবত্ব সম্পত্তির উপরে প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর দেবতার আখড়া বিদ্যমান রয়েছে। বিগত 1956 সনে সেটেলমেন্ট জরিপে রাধা গোবিন্দ জিউর দেবতার সমুদয় ভূসম্পত্তি দেবতার নামে সঠিকভাবে রেকর্ড হয় এবং সুদীর্ঘকাল যাবৎ আখড়ার ভূসম্পত্তি শাসন সংরক্ষণ সহ যাবতীয় পরিচালন কার্য সনাতন ধর্মীয় ভক্ত সাধারণ দ্বারা গঠিত কমিটির মাধ্যমে নির্বাহ হইয়া আসিতেছে। উক্ত কমিটির কার্যনির্বাহী সদস্যবৃন্দের মধ্যে কেহ কেহ মৃত্যুবরণ করায় শূন্যপদ পূরণের মাধ্যমে কমিটি পুনর্গঠনের উদ্দেশ্যে ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কিশোর কুমার কর 1 নভেম্বর 2025 শনিবার সকাল 11টা ঘটিকায় আখড়ার নাট মন্দিরে এক সাধারণ সভা আহ্বান করেন। নগরীর প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের উপস্থিতিতে চলমান উক্ত সভায় অবৈধ দখলকার সন্ত্রাসী জিতেন চন্দ্রনাথের নেতৃত্বে তাহার বাতা পুত্রগণ সহ আরো কতিপয় দুষ্কৃতিকারী সশস্ত্র অবস্থায় সবাই উপস্থিত নেতৃবৃন্দের উপরে হামলা করে উপস্থিত কয়েকজনকে গুরুতর জখম করে এবং কার্যকরী কমিটির সবার কার্য বিবরণী সহ বহু মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। আপনারা জানেন যে সিলেটের জিন্দাবাজারে ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর দেবতার আখড়া বিদ্যমান। বর্তমানে আখড়ার উন্নয়ন কাজ চলমান রয়েছে। উক্ত আখড়ায় অবৈধ ভাড়াটিয়া প্রয়াত যুগেশ চন্দ্রনাথ আখড়ার সম্পত্তি গ্রাস করার নিমিত্তে জালিয়াতির মাধ্যমে আখড়ার ভূমি নিজের মালিকানা দাবি করিয়া মাননীয় সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে যুগেশ চন্দ্রনাথ প্রয়াত হইলে তদীয় পুত্রগণ জিতেন চন্দ্র নাথ ও প্রয়াত মানিক চন্দ্রনাথ গঙ্গের
এবং তাহাদের আত্মীয় স্বজনগণ বিভিন্ন মিথ্যা মামলার আশ্রয় নিয়ে মন্দিরের জমি আত্মসাতের চেষ্টা চালাইয়া যাচ্ছেন। পরবর্তীতে জিতেন চন্দ্র নাথের ছেলে রাহুল দেবনাথ 13/7/2023 ইংরেজি তারিখে স্বনামধন্য আখড়া পরিচালনা কমিটির বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক এবং বানোয়াট অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করেন। উল্লেখ্য যে রাহুল দেবনাথের পিতামহ যোগেশ চন্দ্র নাথের দ্বারা দায়ের করা সত্য মামলা সমূহ মাননীয় আদালতে মিথ্যা প্রমাণিত হইয়া তাহার বিরুদ্ধে অডিগ্রি হওয়ার পর তাহা আপিলে ও দুতরফা ভাবে আখড়ার পক্ষে মামলার রায় ডিগ্রি হয়। আখড়া কমিটি এই রায় ডিগ্রিপ্রাপ্ত হইয়া রাহুল গঙ্গের বিরুদ্ধে উচ্ছেদ মামলা দায়ের করেন, যাহা মাননীয় আদালতে বিচারাধীন রয়েছে। উল্লেখ্য যে কথিত বাদী রাহুল দেবনাথ গং বিভিন্ন মামলায় হারিয়া গিয়া জিজ্ঞাসার বশবর্তী হইয়া সিলেটের সনাতনী সমাজের স্বনামধন্য নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত কমিটিকে সমাজে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে মিথ্যা তথ্য সম্বলিত কোতোয়ালি সিআর মামলা নং 851/2023 ইংরেজি মিথ্যা মামলা দায়ের করে। মামলায় উল্লেখিত বিগত 19 বৎসরে 12,27,40,000 টাকা আখড়া কমিটির সদস্যবৃন্দ আত্মসাৎ করিয়াছেন মর্মে যে মিথ্যা দাবি উপস্থাপন করিয়াছে তা প্রকৃত ব্যাখ্যা নিম্নে উপস্থাপন করা হইল। উল্লেখ্য যে বাদী রাহুল দেবনাথ মামলার তদন্তকারী কর্মকর্তাকে কোন রূপ তথ্য প্রমাণ দাখিলে ব্যর্থ হইয়া অবৈধ যোগাযোগের মাধ্যমে তদন্তকারী কর্মকর্তা মোহনলাল তালুকদার বাদীর আর্জির হুবহু বক্তব্য তদন্ত প্রতিবেদনে উল্লেখপূর্বক মাননীয় আদালতে উপস্থাপন করিয়াছেন। উক্ত তদন্ত কর্মকর্তা কোন বিবাদীকে নোটিশ বা তাহাদের সহিত কোন রূপ আলোচনা না করিয়া কোন রূপ তথ্য উপাত্ত প্রদান সংগ্রহ না করে মিথ্যা মামলায় সহযোগিতা করায় তাহার বিরুদ্ধে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে আহ্বান জানাচ্ছি। নিম্নে দায়েরকৃত মিথ্যা মামলার সপক্ষে আপনাদের অবগতির জন্য প্রকৃত তথ্য প্রমাণ ও ব্যাখ্যা উপস্থাপন করা হইল। মিথ্যা মামলার তথ্য অনুযায়ী মুক্তিযোদ্ধা সংসদ গলি জিন্দাবাজারের দোকানকুটা 15টি, যার বাৎসরিক ভাড়া 15,000, পূরণ 12, 1,80,000। সেই হিসাবে 19 বছরের ভাড়া আসে 1,80,000 ইন্টু 19, 3,42,00,000, যাহা সম্পূর্ণরূপে অসত্য ও বানোয়াট। প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা সংসদ গলিতে আগ্রার দোকানকুটা কিংবা ভূম সম্পত্তি নাই কিংবা ছিল না। মুক্তিযোদ্ধা সংসদ গলি জিন্দাবাজারে এসে রেকর্ডীয় মালিক মুক্তিযোদ্ধা সংসদ ও খান বাহাদুর একলিমুর রাজা গং, যাহার এসে খতিয়ান নং 2541-2541, 3 নম্বর পাতা। সবর নিচের পেড়ার উপরের পেড়াটা দেখেন। সুতরাং এই তথ্যের ভিত্তিতে দেখা যায় মামলাটি অসত্য, মিথ্যা ও বানোয়াট। 1. মিথ্যা মামলার তথ্য অনুযায়ী আখড়ার ভিতরে বসতঘর 11টি, প্রতিটির মাসিক ভাড়া 10,000 হিসাবে বাৎসরিক 10,000 পূরণ 13,20,000 টাকা। সেই হিসাবে 19 বৎসরে 13,20,000 ইন্টু 19, 2,50,80,000 টাকা, যাহা সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট। আখড়ার ভিতরে অবৈধ ভাড়াটিয়া প্রয়াত যোগেশ চন্দ্র নাথের গড় সহ 9টি। এই সকল ভাড়াটিয়ার নিকট হইতে মাসিক আখড়া পরিচালনা কমিটি রসিদ মূল্যে আদায় করে থাকেন মাসিক ভাড়ার পরিমাণ 9,300 টাকা। পৃষ্ঠা নং 4। উপরোক্ত তথ্যের ভিত্তিতে দেখা যায় সনাতনী সমাজের স্বনামধন্য ব্যক্তিদেরকে হেয় প্রতিপন্নের কারণে এই মিথ্যা মামলা দায়ের করা হইয়াছে। এখানে উল্লেখ্য যে মাননীয় সিনিয়র সহকারী জজ সদর সিলেট আদালতে সত্য মোকদ্দমা 101/2009 বিগত 28/12/2010 ইংরেজি তারিখে রায় ও ডিগ্রি মতে প্রয়াত যোগেশ চন্দ্র নাথের নিকট মাসিক 100 টাকা ভাড়া হিসাবে 1405 বাংলা হইতে 28/2/2010 পর্যন্ত ইংরেজি 131 মাসের 131 পূরণ 100 = 13,100 টাকা পাওনা রইয়াছে এবং উচ্ছেদ না হওয়া পর্যন্ত আখড়া পরিচালনা কমিটি ভাড়া অধিকারী মর্মে সাব্যস্ত করেন। মিথ্যা মামলার তথ্য অনুযায়ী নগরীর মহাজনপট্টিতে দোকানকুটা 5টি, ভাড়ার পরিমাণ
35,000 পূরণ 5 পূরণ 12 21 লক্ষ টাকা। সেই হিসাবে 19 বছরে আসে 21,03,99,00,000, যাহা সম্পূর্ণ রূপে মিথ্যা ও বানোয়াট। প্রকৃতপক্ষে মহাজনপট্টিতে আগ্রার মালিকানাধীন 2টি দোকানকুটা বিদ্যমান। বিগত সময়ের ধারাবাহিকতায় এখনো বর্তমানে আখড়া কমিটি উক্ত দোকানকুটা 2টি হইতে জমিদারি ভাড়া পাইয়া আসিতেছে। দোকানকুটা 2টি নিয়মিতভাবে রসিদ মূল্যে 1,000 পূরণ 2 সমান 2,000 টাকা করে আদায় করা হইতেছে। উপরোক্ত তথ্যের ভিত্তিতে দেখা যায় মামলাটি অসত্য বানোয়াট। নিম্নের দোকানকুটা ও বাসা ভাড়ার পূর্ণাঙ্গ বিবরণ তুলে ধরা হইল। ভাড়াটিয়াগণের নামের তালিকা ও আদায়কৃত ভাড়ার পরিমাণ। শ্রী জ্যোৎস্নাময় 5 নং পাতা। এখানে উল্লেখ্য যে জিতেন চন্দ্রনাথের পিতা প্রয়াস যোগেশ চন্দ্রনাথ জীবমানে 1805 বাংলা হইতে মাসিক ভাড়া পরিশোধ করেন না। 1405 হইতে বাংলা হইতে মাসিক ভাড়া পরিশোধ করেন না। এটা 1800 পরিবর্তে 1400 হবে। যোগেশ চন্দ্রনাথ পরলোক গমন করায় তাহার উত্তরাধিকারী জিতেন চন্দ্রনাথগণ অত্যাবধি ভাড়া পরিশোধ করেন নাই। মিথ্যা মামলার তথ্য অনুযায়ী ভক্তদের অনুদান আখড়া সংলগ্ন বাৎসরিক 2,40,000 টাকা, যাহা সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট। প্রকৃতপক্ষে আখড়ার ব্যয় নির্বাহের জন্য কমিটির সদস্যবৃন্দ আর্থিক সহযোগিতা করিয়া থাকেন। ইহা ছাড়া আখড়া সংলগ্ন অগণিত ভক্তগণের নিকট হইতে অনুদান পাওয়ার বিষয় সত্য নয়, যাহা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। সিরিয়াল 5-এ যান। মিথ্যা মামলায় তথ্য অনুযায়ী জিন্দাবাজার আখড়া সংলগ্ন বিদেশি ভক্তদের অনুদান বাৎসরিক 5 লক্ষ টাকা। এই রকম অনুদানের বাস্তব কোনো অস্তিত্ব নাই কিংবা ছিল না। উল্লেখ্য যে আখড়া পরিচালনা কমিটির যে কোনো দান অনুদান পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ব্যতীত অন্য কাহারও পক্ষে কারো নিকট থেকে রসিদ ব্যতীত অনুদান গ্রহণের কোনো সুযোগ নাই। তাই বিদেশি অনুদান প্রাপ্তির বিষয় মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃত অবস্থা এই যে আখড়া নিয়মিত মাসিক আয় 9,300 টাকা, যাহা রসিদ মূল্যে নিয়মিত আদায় করা হইয়া থাকে। নিত্য নৈমিত্তিক দেবতার সেবা, পূজা ও আনুষঙ্গিক ব্যয় নির্বাহে আনুমানিক কম বেশি 12,000 টাকা প্রতি মাসে খরচ হইয়া থাকে, যাহা আখড়া ভাড়াটিয়াগণের নিকট হইতে প্রাপ্ত ভাড়া এবং কমিটির সদস্যগণের নিকট হইতে প্রাপ্ত অনুদানের মাধ্যমে নির্বাহ করা হয়। পত্রিকান্তরে প্রকাশিত এবং মিথ্যা মামলার বর্ণিত আর্জিতে বাদী কর্তৃক আখড়ার বার্ষিক 64,60,000 টাকা হিসাব অনুযায়ী 19 বছরের প্রাপ্ত মোট 64,60,000 19 12,27,40,000 টাকা, যাহা সম্পূর্ণরূপে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আখড়ার বর্তমান পরিচালনা কমিটি মন্দিরের 6 নং পাতা কোন জায়গা দান, বিক্রয়, লিজ, হস্তান্তর কিংবা নতুন কল্পে ভাড়া প্রদান করেন নাই। মামলার বাদী কথিত রাহুল দেবনাথ গং আখড়ার ভূমি বিক্রয় সংক্রান্ত মিথ্যা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আখড়ার বর্তমান পরিচালনা কমিটির সম্মানহানি করিয়াছেন। বিগত 13 এপ্রিল 2025 মামলায় তৃতীয় তদন্ত কর্মকর্তা মোহনলাল তালুকদার বাদী রাহুল দেবনাথের সাথে অবৈধ যোগসাজশে বিবাদীগণকে কোনো প্রকার নোটিশ কিংবা অভিযোগের বিষয়ে কোনো প্রকার জিজ্ঞাসাবাদ কিংবা যোগাযোগ না করিয়া বাদীর কথিত মিথ্যা আর্জির হুবহু বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করে মাননীয় আদালতে উপস্থাপন করিয়াছেন। জিন্দাবাজারস্থ শ্রী রাধা গোবিন্দজির আখড়ার রেকর্ড অনুযায়ী মোট সম্পত্তির পরিমাণ 86.59 শতক। তন্মধ্যে মহাজনপট্টি 2 শতক জমিতে 2টি দোকান কুটা এবং অবশিষ্ট 84.59 শতক জিন্দাবাজারে অবস্থিত। এর মধ্যে পূর্ব পাকিস্তান সরকার আমলে সরকার কর্তৃক অধিগ্রহণকৃত 25.19 শতক ভূমি বর্তমানে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের দখলে আছে। এখানে উল্লেখ্য যে জেলা প্রশাসক সিলেট মহোদয়ের নির্দেশে শ্রী রাধা গোবিন্দজির আখড়া জমির অবস্থান ও পরিমাণ প্রসঙ্গে বিগত 16/4/1994 তারিখে সনের তদন্ত ও পরিমাপ হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার জনাব চিত্তরঞ্জন পাল বিগত 16/4/1994 সনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করেন। শ্রী রাধা গোবিন্দজির আখড়ার কিছু জমি মিথ্যা অভিযোগকারী রাহুল দেবনাথের পিতামহ যোগেশ চন্দ্রনাথ আত্মসাৎ করার অসৎ উদ্দেশ্যে জাল কাগজাত সৃজনক্রমে
আখড়া কমিটির বিরুদ্ধে সত্য মোকদ্দমা 259/2001 ইং নম্বর মামলা দায়ের করেন, যাহা পর্যায়ক্রমে স্থানান্তরিত হইয়া সত্য মোকদ্দমা 444/2008 ইং ভুক্ত হয়। অতঃপর আখড়া পরিচালনা কমিটির তৎকালীন সেক্রেটারি প্রয়াত অসিত ভট্টাচার্য বাদী হইয়া বর্ণিত যোগেশচন্দ্র নাথের বিরুদ্ধে উচ্ছেদের জন্য সত্য মোকদ্দমা 559/2005 ইং মোকদ্দমা দায়ের করেন, যাহা পর্যায়ক্রমে সত্য মোকদ্দমা 101/2009 ইং অন্তর্ভুক্ত নম্বরভুক্ত হয়। উল্লেখিত মামলা আখড়া পরিচালনা কমিটির দেবতার সম্পত্তি রক্ষার উদ্দেশ্যে যথারীতি পরিচালনা ও প্রতিদ্বন্দ্বিতা করেন। ইহাতে আখড়া কমিটি কর্তৃক দায়েরকৃত সত্য 101/2009 ইং মোকদ্দমা দুতরফা সূত্রে বিগত 28/2/2010 ইং তারিখে যোগেশ নাথ চন্দ্রনাথে কে উচ্ছেদের ডিগ্রি হয় এবং যোগেশ চন্দ্র নাথের দায়েরি সত্য 444 ইং 2008 নং মামলা একই তারিখে দুতরফা সূত্রে ডিসমিস হয়। অতঃপর যোগেশ চন্দ্রনাথ উল্লেখিত মোকদ্দমা দুইটির রায়ের বিরুদ্ধে সত্য আপিল মোকদ্দমা নং 63/2010 এবং সত্য আপিল 64/2010 7 পাতা ইং দায়ের করিলে তাহা দুতরফা সূত্রে শুনানি হইয়া বিগত 26/8/2021 ইং তারিখে ডিসমিস হয়। উল্লেখিত সত্য আপিল মামলা আখড়া পরিচালনা কমিটি যথারীতি পরিচালনা ও প্রতিদ্বন্দ্বিতা করেন। আখড়া পরিচালনা কমিটি আখড়ার কোনো সম্পত্তি বেহাত বা নষ্ট হইতে দেন নাই। তাহারা অত্যন্ত সুনামের সহিত দেবতার মন্দির ও সম্পত্তি দেখাশোনা করিয়া আসিতেছেন। উল্লেখ করা আবশ্যক যে আখড়া কমিটির আবেদন নিবেদনের প্রেক্ষিতে সিলেট সিটি কর্পোরেশন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং জেলা পরিষদ সিলেট কর্তৃপক্ষ তাহাদের স্ব অর্থায়নে এবং টেন্ডারের মাধ্যমে আখড়ার শ্রীমন্দির, নাট মন্দির ও ভোগ মন্দির, সেবায়েত নিবাস ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান আছে। উল্লেখিত যোগেশ চন্দ্রনাথ, তাহার পুত্র জিতেন চন্দ্র নাথ, প্রয়াত মানিক চন্দ্রনাথ গং মামলায় হারিয়ে যাওয়ার আক্রোশের বশবর্তী হইয়া শহরের মীরের ময়দান এলাকায় কথিত অনন্ত মোহন পাল নামীয় ভুয়া ব্যক্তি ও বাদী রাহুল দেবনাথ নামীয় ব্যক্তি দ্বারা মিথ্যা অভিযোগ দায়ের করিয়াছেন। বর্ণিত যোগেশ চন্দ্র নাথের ভ্রাতা চিত্তরঞ্জন নাথ বাদী হইয়া সাবজজ দ্বিতীয় আদালত সিলেটের সত্য 46/1996 ইং নম্বর মোকদ্দমা শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর দেবতার আখড়ার বিরুদ্ধে দায়ের করেন, যাহা ডিসমিস হয়। পরবর্তীতে ইহা সত্য মোকদ্দমা 42/2004 ইং নম্বরভুক্ত হইয়া বর্তমানে বিচারাধীন আছে। জাল কাগজপত্র সৃষ্টির মাধ্যমে আখড়ার ভূ সম্পত্তি আত্মসাৎকারী জিতেন চন্দ্রনাথ গং সকল সত্য মামলায় পরাজিত হইয়া নিজেদের অবৈধ দখল বজায় রাখার অসৎ উদ্দেশ্যে অস্তিত্ববিহীন জৈনিক অভিমন্যু নাথ গংকে দিয়ে একই ভূমি নিয়ে সাবজজ দ্বিতীয় আদালতে সত্য 253/2012 নম্বর মোকদ্দমা শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ দেবতার বিরুদ্ধে দায়ের করেন, যাহা বর্তমানে সত্য 188/2016 ইং নম্বর ভুক্ত হইয়া বিচারাধীন আছে। রাহুল দেবনাথের পিতা জিতেন চন্দ্র নাথ উক্ত মামলাদ্বয় চিত্তরঞ্জন নাথ ও অভিমন্যু নাথের নামে আপক্ষে আমুক্তার হিসাবে পরিচালনা করিয়া আসিতেছেন। বর্তমানে জিতেন চন্দ্র নাথের পুত্র রাহুল দেবনাথ ওই মামলাদ্বয় পরিচালনা করিতেছেন। উক্ত নালিশা ভূমিতে রাহুল দেবনাথ গং অবৈধভাবে বসবাস করিতেছে এবং বাকি অংশ ওয়ালটনকে গোডাউন এবং RS উইংস ও কনসালটেন্সিকে ভাড়া আদায় করিতেছে। আখড়ার ভূমির মধ্যে কাফে নূরজাহান, সালাম এন্টারপ্রাইজ, শাহী বেবি গ্যালারি নামক ব্যবসা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছে, তাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কিন্তু প্রকৃত সত্য এই যে 8 নং পাতা সালাম এন্টারপ্রাইজকে সাইকেলের গোডাউন ভাড়া দিয়া জিতেন চন্দ্রনাথ ও তাহার পুত্র রাহুল দেবনাথ ভাড়া আদায় করিতেছেন। কথিত বাদী রাহুল দেবনাথের পিতা জিতেন চন্দ্রনাথ ও পিতামহ যোগেশ চন্দ্রনাথ বিভিন্ন মামলায় দেবতাকে বিবাদী করে দেবতার সম্পত্তি আত্মসাতের জন্য আদালতে কখনো নিজে কখনো ভুয়া ব্যক্তিকে ও তাহার আত্মীয় স্বজনকে বাদী সাজাইয়া আমুক্তার সৃষ্টি করে মামলা মোকদ্দমা দায়ের করেন, যাহা শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ দেবতার অনুকূলে নিষ্পত্তি হইয়াছে এবং কয়েকটি মামলা বিচারাধীন আছে। ইদানিং জিতেন চন্দ্রনাথের পুত্র রাহুল দেবনাথ বিভিন্ন মামলার অবতারণা করিয়া দেবতার সম্পত্তি জোর বলে আত্মসাৎ করার অপচেষ্টায় লিপ্ত। বাদী রাহুল দেবনাথ গং ধারাবাহিকভাবে
বিভিন্ন সত্য মামলায় হারিয়ে গিয়ে এবং দেবতার সম্পত্তিতে উচ্ছেদের বয়ে দেওয়ানি ও ফৌজদারি বিভিন্ন মিথ্যা মামলার অবতারণা করিয়াছেন। দেবতার আখড়া নিয়া যোগেশ চন্দ্রনাথ, তৎপর তার পুত্র জিতেন চন্দ্রনাথ, মানিক চন্দ্রনাথ এবং তৎপর জিতেন চন্দ্রনাথের পুত্র রাহুল দেবনাথ মিথ্যা কাল্পনিক বানোয়াট দুরভিসন্ধিমূলক ভাবে আখড়া কমিটির সম্মানিত সদস্যবৃন্দকে বিরুদ্ধে মানহানিকর মামলা করিয়াছেন। রাহুল দেবনাথ এর কথিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। উল্লেখ্য যে রাহুল দেবনাথ কর্তৃক উল্লেখিত আখড়ার বাৎসরিক আয় কল্পিত 64,60,000 সপক্ষে কোনো কাগজপত্র উপস্থাপন করতে পারেন নাই। তাহার বর্ণিত হিসাব অনুযায়ী কাল্পনিক 64,60,000 ইন্টু 19 বৎসরে 12,27,40,000 টাকার প্রাপ্তির বিষয় সম্পূর্ণ মিথ্যা, উদ্ভট ও কাল্পনিক। প্রকৃত তথ্য হইতে যে আখড়া কমিটি উপস্থাপিত এবং রসিদ বইয়ের মর্মে বর্তমানে আখড়ার মাসিক আয় 9,300 টাকা। এই হিসাবে 19 বৎসরে হইতেছে 9,300 ইন্টু 19 21,20,400 এবং মন্দির পরিচালনা ব্যয় 19 বৎসরে 12,000 ইন্টু 19 27,36,000। আখড়ার মোট আয় হইতে মোট ব্যয়ের পরিমাণ অধিক হয়ে সেই ঘাটতিমূলক টাকা আখড়া পরিচালনা কমিটির সদস্যদের স্বেচ্ছা প্রদত্ত অর্থ দ্বারা সংকুলন করা হয়। কোতোয়ালি সিআর মামলা নং 851/2023 মামলার আর্জি বিশ্লেষণ করিলে দেখা যায় কথিত রাহুল দেবনাথ গং পর্যায়ক্রমে বিভিন্ন দেওয়ানি সত্য মামলায় হারিয়ে যাওয়ার কারণে এবং অবৈধভাবে আখড়া সম্পত্তি হইতে উচ্ছেদের বয়ে প্রতিহিংসার বশবর্তী হইয়া বর্তমানে আখড়া কমিটির সুনামধন্য সদস্য নগরীর সুনামধন্য ব্যক্তিগণকে সমাজে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই মিথ্যা মামলা দায়ের করে। বাদী রাহুল দেবনাথের দায়েরকৃত মিথ্যা মামলার আর্জির বিভিন্ন মিথ্যা তথ্যের বিশ্লেষণ। উক্ত মামলার প্রথম ঘটনার তারিখ 8/9/1998। উক্ত ঘটনার সহিত আখড়া পরিচালনা কমিটির কোনো সংশ্লিষ্টতা নাই। মামলার উল্লেখিত দ্বিতীয় ঘটনায় তারিখ 1/7/2023। উক্ত তারিখ কুরবানি ঈদের পরের দিন। উক্ত সময়ে সারা দেশে ঈদের ছুটি উপভোগে ব্যস্ত। বর্ণিত তারিখে উল্লেখিত 24 নং বিবাদী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। অত্র আখড়া সেবায় 24 নং বিবাদী অ্যাডভোকেট বিভা বসু গোস্বামী বাপ্পা বিগত 2022 ইংরেজি 1 সেপ্টেম্বর হইতে মন্দির উন্নয়ন কাজের কারণে পরিবার সহ অন্যত্র বসবাস করেন। তিনি তখন ঈদের ছুটিতে 28/6/2023 তারিখ হইতে 2/7/2023 তারিখ হবিগঞ্জে পরিবারের সাথে ছিলেন। তাহার 2/7/2023 তারিখে হবিগঞ্জ হইতে সিলেটে আসার বাসের টিকিট আছে, যাহাতে প্রমাণিত হয় পিবিআই তদন্ত কর্মকর্তা বাদীর সহিত অবৈধ যোগসাজশে কোনো প্রকার যাচাই বাছাই ছাড়া উক্ত মিথ্যা প্রতিবেদন দাখিল করিয়াছেন। কোতোয়ালি সিআর মামলা 851/2023 মামলার কথিত বাদী রাহুল দেবনাথ মামলার আর্জিতে উল্লেখিত আখড়ার ভাড়াটিয়াদের কথা উল্লেখ করিয়াছেন, যাহাতে ভাড়াটিয়াদের নামের কোনো তালিকা উল্লেখ নাই কিংবা তফসিলের কোনো বর্ণনা নাই। অত্র মামলার বাদী একজন অত্যন্ত দ্রুত ও আইন অমান্যকারী সন্ত্রাসী প্রকৃতির লোক হন। তাহার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা চলমান আছে। সে নিজে আখড়া সম্পত্তি আত্মসাতের সহিত সরাসরি জড়িত। সে নামে বেনামে মামলা সৃষ্টি করিয়া আখড়াকে বিবাদী করে সত্য মামলা মাধ্যমে নিজেকে আমুক্তা সাজাইয়া অবৈধভাবে বসবাস করিতেছে। 10 নং পাতা। আখড়া কমিটি নিয়মিতভাবে মামলা মোকদ্দমা আদালতে প্রতিদ্বন্দ্বিতা করিয়া আসিতেছেন এবং আখড়ার বৈধ ভাড়াটিয়া হিসাবে মাসিক ভাড়া আদায়ক্রমে দেবতার সেবা, পূজা ও শাসন সংরক্ষণ করিতেছেন এবং আখড়ার বিভিন্ন উন্নয়নমূলক কাজ কমিটির তৎপরতায় এবং তত্ত্বাবধানে চলমান আছে। অত্র মামলার বাদীর আর্জির বক্তব্য সম্পূর্ণরূপে মিথ্যা এবং বানোয়াট। বাদীর অভিযোগের কোনো ভিত্তি নেই। উক্ত আখড়া পরিচালনা কমিটির সদস্যগণ সিলেটের সম্ভ্রান্ত ও সম্মানিত নাগরিক। তারা সকলেই সিলেটের বিভিন্ন মন্দির, সামাজিক সংগঠন এবং প্রতিষ্ঠান পরিচালনার সহিত সংশ্লিষ্ট। জিতেন চন্দ্রনাথ গং পিতা প্রয়াত যোগেশ চন্দ্রনাথের বিরুদ্ধে দায়েরি উচ্ছেদ মোকদ্দমায় বাদী রাধা গোবিন্দ জিউ দেবতার অনুকূলে রায় ডিগ্রি মূলে মাননীয় আদালতের আদেশ তামিল হইয়া নিমিত্তে বাদী দেবতার পক্ষে সত্যজারি 5/23 মোকদ্দমা আদালতে চলমান আছে। কোতোয়ালি সিআর মামলা নম্বর 851/2023 মামলার কথিত বাদী রাহুল দেবনাথ মিথ্যা মামলা দায়ের করায় তাহার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমরা
মনে করি। আমি সমাপ্ত। জ্ঞানেন্দ্রধর রুমু, জিডি রুমু, সাধারণ সম্পাদক, শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর আখড়া, জিন্দাবাজার, সিলেট। একসাথেই বলেন, এই প্রশ্নটা বোধহয় সবারই থাকবে। ন্যাচারালি এই প্রশ্নটা আপনারা যারা প্রেস মিডিয়ার আছেন বা যেখানে সবারই উত্তর আছেন, একটু বলেন এই আখড়ার সম্পত্তিটা জিতেনের বাবা যুগেশ চন্দ্র দেবনাথ, উনার একটা অংশ 14 শতক জায়গা উনি নিজের দাবি করে একটা জাল আনরেজিস্টার্ড পাট্টা তৈরি করে একটা মামলা করেছিলেন 2001-এ। নাম্বারটা কাইন্ডলি লেখেন, নাম্বারটা হলো 249/2001। এই মামলাটা দায়ের করার পর আখড়া কমিটির পক্ষে আরেকটা মামলা করা হয়, আরেকটা মামলা করে এই মামলাটার নাম হইল 259/2005, এই জিতেন বাবুর বাবাকে উচ্ছেদ করার জন্য এজ এ বাড়াটিয়া। এখানে আছে তার মাসিক ভাড়া ছিল 100 টাকা। দুইটা মামলাই পরবর্তী ভিন্ন সময়ে ভিন্ন কোর্টে ট্রান্সফার হয়ে অ্যাসিস্ট্যান্ট জাজ সদর কোর্টে গিয়ে নাম্বার হয়, তাদের নাম্বারটা হয় 444/2008, আর আখড়ার মামলাটা হয় নাম্বার 101/2009। ওই দুইটা মামলাই অন কন্টেস্ট, তারাও আমরার বিরুদ্ধে সাক্ষী দেয় আর আখড়াও তাদের বিরুদ্ধে সাক্ষী প্রমাণ দেয়। সাক্ষী প্রমাণ দিয়ে সে যে আনরেজিস্টার্ড পাট্টামূলে দাবি করছিল ওইটা জাল সাব্যস্ত হয়। জাল সাব্যস্ত হয়ে তার মামলাটা ডিসমিস হয়। আর আখড়া যে মামলাটা করেছিল 101, ওইটা তাকে বাড়াটিয়া সাব্যস্ত করে। আপনি যে প্রশ্নটা করেছিলেন বাড়াটিয়া কেন বলা হয়, ওই তার বাবাকে বাড়াটিয়া সাব্যস্ত করে বলে হ্যাঁ উনি একজন বাড়াটিয়া, ইনি ভাড়া দিচ্ছেন না, তিনি 13,000 এত মাসে 100 টাকা করে ভাড়া করে হয়তো ভাড়া দিবেন। এই হইল প্রাথমিকভাবে মামলার অবস্থা। এর এগেইনস্টে উনারা দুইটা আপিল করলেন। উনি যে রায় পাইছিলেন তার বিরুদ্ধে একটা মামলা, আপিল মামলা, এটা নাম্বার হলো 63/2010। আর আখড়া যেটা পেয়েছিল তার কারণে উনারা আরেকটা আপিল করেন, এটার নাম হলো 64/2010। এই দুইটা মামলা ডিস্ট্রিক্ট জজে ওটা এডিশনাল কোর্টে হিয়ারিং হয়ে দুইটা মামলাই খারিজ হয়। অর্থাৎ উনি যে কাগজটা করছিলেন, আপনি একটু ইয়ে করেন, উনি যে কাগজটা করছিলেন আনরেজিস্টার্ড পাট্টা, ওইটা জাল সাব্যস্ত থেকে যায় এবং উনি যে ভাড়াটিয়া আখড়া যেটা করেছিল ওটাই সাব্যস্ত রয়ে যায়। এই অবস্থায় যখন শেষ হলো মামলাটা 2021-এ, তখন আখড়া কমিটি ইন প্রসেস অফ ল তাকে উচ্ছেদের জন্য, কেউ তার জন্য প্রসেস অফ ল একটা জারি মামলা করেন, নাম্বার হইল 5/2023। এই 5/2023-এ কোর্টে অর্ডার দিল হ্যাঁ এটা দ্রুত প্রক্রিয়া করো, উচ্ছেদ করা হোক। তখন বলা হলো না, এবার নর্মাল ভাবে তো হবে না, পুলিশ লাগবে। তখন ওই যে আখড়া কমিটি পুলিশ চায়, কোর্ট অর্ডার দিল 9,000 সামথিং টাকা কোর্টের পুলিশ ফিস আসে, এই টাকাগুলো জমা দেন। এই টাকা যে সময় জমা দেন, দেওয়ার পরে কি করলেন তিনি, ওই যে 64-তে উনি আমাদের যে মামলা, আমাদের মামলার এগেনস্টে উনি হাইকোর্টে চলে গেলেন ডিভিশনে গিয়ে ওই মামলাটা জারি মামলাটা স্টে চাইলেন। এই কারণে এই মামলাটা আপাতত স্টে আছে হাইকোর্টের কারণে। এই জন্য আমরা বলি তাকে বাড়াটিয়া আর আমরা বলি মালিক, মামলিক দেবতা। এসে রেকর্ডে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ দেবতা হিসাবে আছে। মৌর বারোবারে নবাব উনি দেবতার দেবতা সম্পত্তি মালিক স্বীকার করেই দেবতার সেবায়িত তাকে উনি বন্দোবস্ত নিয়েছেন বা পাট্টা নিয়েছেন বলে দাবি করেন। সুতরাং দেবতার মালিক বা দেবতা সম্পত্তিটার মালিক নিয়ে আনচ্যালেঞ্জ। এটা হয়তো পূর্ববর্তী একজনে ছিলেন, এটা তো দেবতার সম্পত্তি, আমারটা হতে পারে। মায়ারা দেবের যে একটা দেবতার সম্পত্তি 1956-এ যখন এসে রেকর্ড হয় তখন ওইটা ওই যে দেবতার শ্রী দেবতার পক্ষে দিয়ে হয়। আর উনিও দাবি করেন দেবতার সম্পত্তির সেবায়িতের কাছ থেকে উনি আনরেজিস্টার্ড দলিল বলে নিয়েছিলেন, পাট্টা বলে খরিদ করছিলেন। নট দ্যাট উনি তো এই অবস্থা গেল, তারপরে উনি ওনার বাইকে দিয়ে করলেন আরেকটা মামলা, এই আরেকটা পাট্টা, ওইটা ছিল 47 ইংরেজির পাট্টা। বাইকে দিয়ে যেটা মামলা করেন চিত্তরঞ্জন বাবুকে, উনি বলেন 37 ইংরেজির আরেকটা পাট্টা, সবই আনরেজিস্টার্ড পাট্টা। এখন আরেকটা অভিপূর্ণ নাচ যেটা করতেছেন উনি বলেন ওই যে আরেকটা পাট্টা, ওই এই জায়গার উপরে 3টা পাট্টা দিয়ে 3টা মামলা চলতেছে। পারে না, পারে না, কই করলো, এলাও তো করে নাই, করে নাই, করে নাই।
আছে আছে অবশ্যই অবশ্যই অবশ্যই, অবশ্যই তারা ভাড়াটিয়া হিসাবে আছে, কোর্টে সাব্যস্তকৃত ভাবে তারা ভাড়াটিয়া, এবং কোর্টে একটা অর্ডার আছে ওই যে বার্ষিক ভাড়া দিবেন, এরিয়ার যতদিন পর্যন্ত তারা উচ্ছেদ হচ্ছে না তারা ভাড়া কালেকশন। সেবায়িত বলতে এখন তো আপনার একটা জিনিস জানা রাখা ভালো হবে যে 1982 তে রিলিজিয়াস এনরোলমেন্ট অ্যাক্ট ছিল, অন রিপিল অ্যাক্ট 1973 তে ওইটা দিয়ে ওই যে এই অ্যাক্টটা রিপিল করে দেয়। এখন ওই যে আগে ছিল কিন্তু ওই যে জেলা জজের কাস্টডিতে, জেলা জজে এটা ইয়ে করতো, পরিচালনা করতো। এখন কিন্তু ওই যে সেকশন 20 অফ স্টেট এডুকেশন টেন্ডেন্সি অ্যাক্টের মধ্যে গভর্নমেন্টের জাস্ট একটা সুপারভিশন টাকা, আর কিছু করার নাই। এখন কোনো কমিটি বা ইয়ে নাই, সুতরাং একটা কমিটি দ্বারা এখানে চলতে হয়। এই মুহূর্তে এই আঁকড়াটা কাদের দখলে? আপনাদের দখলে আছে তো? আমাদের দখলে, আমাদের দখলে। আচ্ছা, এই মামলাগুলো সব চলতেছে উনি দখলে নেওয়ার জন্য? উনি ওই যে বললাম তিনজন করছে, উনি তার মালিকানা প্রতিষ্ঠিত করার জন্য। এই যে কমিটি আছে, আঁকড়া কমিটি, এখানে সবাই আছে? আমি অবশ্য কমিটি না, আছে, সবাই আছে। আখড়ায় কোনো জায়গা বিক্রি না করে নাই। নুরজান ক্যাপে যেটা, এটা উনার এসে রেকর্ড, ওই যে কি 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 মা কি উষারানী না, উষারানী না, কোনো দখল নাই। এই কাগজগুলো আছে, এটা সবই একলিমুর রাজা চৌধুরীর নামে, একলিমুর রাজার নামে। এসে খতিয়ান আছে, তাদের নামে আলাদা আলাদা খতিয়ান, তাদের নামে নাম আছে। আপনারা বলে এটা দেওয়া যেতে পারে। সবই ওই যে খতিয়ান গুলো আছে একলিমুর রাজার নামে, তাদের মালিকের। অবৈধ দখল বাকি সবাই ভাড়া দিয়ে স্বীকার করে, ভাড়া দিতেছে, উনি দিতেছে না। ওই যে জিতেন বাবু, যুগেশ বাবু মারা যাওয়ার পর তার ছেলে জিতেন বাবু, ইত্যাদি ইত্যাদি। এই তো উচ্ছেদের প্রক্রিয়া তো চলছেই, আমাদের উচ্ছেদের মামলাটাই তো চলতেছে। এটা তো হাইকোর্টের কারণে স্টে আছে। হামলার বিষয় উনারা ক্লিয়ার করবেন, আমি জানি না। এজ রিগার্ড ল্যান্ড এন্ড রিগার্ড সুট এটা হামলার বিষয়ে আমার মনে হয় মৃত্যুঞ্জয়দের গুলো বলতে পারবেন। প্রথমেই সিলেটের সকল প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সনাতনী সমাজের যে কোনো দুর্যোগময় মুহূর্তে আপনারা আমাদের পাশে অতীতেও থেকেছেন, আছেন। গতদিন 1 নভেম্বর পুরাতন আখড়া কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কিশোর কুমার করের আহ্বানে আমরা সিলেটের যত সনাতনী সমাজের প্রতিনিধিত্বশীল সংগঠন আছে, পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং সিলেটের আপনারা সকলেই জানেন আমাদের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সহ এখানে সকল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমাদের সবার কাজ প্রায় শেষ পর্যায়ে, কমিটি হয়ে গেছে, আমরা ঘোষণা করব। ঠিক এই মুহূর্তে এরা হঠাৎ করে আল্লাহ, আমরা তো নিজে বসে সভা করতেছি, হঠাৎ করে আল্লাহ চিৎকার করে আমাদের উপর দাবিত হয়। সর্বোচ্চ চেষ্টা করি আমরা যে তাদেরকে নিবৃত করার জন্য, কিন্তু তারা আমাদের কথা শুনে নাই। এখানে একটু আল্লাহ চিৎকার হয়েছে, ওই দিক দিয়ে বোধহয় আমাদের মেয়র সাহেব আরিফুল হক চৌধুরী যাচ্ছিলেন, উনি সেখানে আল্লাহ চিৎকার শুনে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে আমরা তো ছিলাম, ওনাকে এই ঘটনাটা বললাম। উনিও জানেন এই আখড়া যদি আপনারা পরিদর্শন করেন তাহলে দেখবেন যে এদের অত্যাচার নির্যাতন, যে ভাড়াটিয়া যারা আছে রাস্তার মধ্যে গর্ত করে রাখছে, রাস্তার মধ্যে ওয়াল নির্মাণ করে রেখেছে, সিটি কর্পোরেশন উচ্ছেদ করতে পারতেছে না, এদের ক্ষমতার জোর এত বেশি। তো যাই হোক, আখড়ার বিভিন্ন ভাড়াটিয়ার উপর তারা শারীরিক নির্যাতন পর্যন্ত করেছে। ভয়ে ভীত হয়ে কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না। যাই হোক, তো আমি যে ঘটনাটি বলছিলাম যে আমরা সভা চলমান থাকা অবস্থায় তারা হামলা করলো। হামলায় আমাদের 2 জন সদস্য আহত হয়। একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আমাদের শ্রী রাজীব কুমার দে রাজু, এবং আপনারা সকলেই চিনেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয়
সাংগঠনিক সম্পাদক এবং পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মলয়পুর কাইস্তের উপর লাঠির আঘাত পড়ে। যাই হোক, তারপরে মেয়র আসলেন। মেয়র আসার পরে আমরা সবার বাকি কাজ সম্পূর্ণ করলাম। পত্রপত্রিকায় এসেছে, মেয়র সভায় বক্তব্য রেখেছেন। তারপরে আমরা মন্দির তালা মেরে মেয়র সভার যখন বেরিয়ে আসতে চাচ্ছি, তখন মেয়র বললেন যে আপনারা যেহেতু একটা হয়েছে, যে মন্দিরের চাবিটা আমার কাছে থাকুক, 2 দিন সময় দেন, আমি একটু ঢাকা যাব। গত সোমবার পর্যন্ত মেয়রের সাথে কথা ছিল। বাই দিস টাইম তাদের নমিনেশন নিয়ে মেয়র ঢাকায় ছিলেন। এরপরে আমাদের এই যে আঘাতের এগেনস্টে আমরা থানায় গেছিলাম মামলা করতে। থানায় মামলা করা অবস্থায় আমরা শুনতে পেলাম তারা মন্দিরের তালা ভেঙে ভিতরে ঢুকেছে। ঢুকে যাই হোক কি করেছে সেটা আমরা আর জানি না। পরবর্তী পর্যায়ে খবর পেলাম যে তালাটা চাবি আমরা মেয়র মহোদয়কে দিয়েছিলাম, তার একটা কপি আমার কাছে আছে, আমি নিজের হাত দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন আর মেয়র সাহেবের সাথে এই রাজনৈতিক কারণে আর যোগাযোগ হয় নাই। আর এদিকে আমাদের এই সাংবাদিক সম্মেলন করাটাও অতীব জরুরি। সিলেটের সকল সম্প্রদায়ের মানুষকে আমরা জানাতে চাই এই দুষ্ট চক্রের নির্যাতনে আমরা কিভাবে আছি। কোনো মন্দিরের সম্পত্তি ব্যক্তি মালিকানা হতে পারে না। আপনারা যদি আখড়ায় যান, গতদিনও বলে আমার মন্দির, আমার আখড়া, এটা তো এই শব্দ তো ইউজ হতে পারে। তো তাদের বল আছে। তো আমরা মামলা করলাম, 2 জনকে অ্যারেস্ট করলো, 1 জন বেরিয়ে আসছেন আর 1 জন আছেন। কিন্তু মূল যারা সন্ত্রাসী, রাহুল দেবনাথ এবং তার ভাই শান্ত দেবনাথ সহ তার ওই যে রুদ্র দেবনাথ, আরো কে আছে মামলায়, তারা ওপেন ঘোরাঘুরি করতেছে, বিভিন্ন মিডিয়ায় আমাদের বিরুদ্ধে অপপ্রচারে তারা লিপ্ত আছে। তাদের মানে কি বলবো, ওই যে ক্যাডার যেদেরকে বলা হয়, যে কোনো সময় যে কোনো জায়গায় আমাদের উপর হামলা হতে পারে। এই ব্যাপারেও আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আর একটা কথা, আপনারা অতীতেও দেখেছেন আমরা যে সমস্ত সনাতনী সংগঠন আছে সেই সংগঠনগুলোর প্রতিনিধিত্ব করছি। আপনারা জানেন আমাদের মাথার উপর 100 বন্দুক ছিল, গোপালটিলা আন্দোলন আমরা করেছি। এই জায়গাটা আমাদের মন্দিরের, এখন গোপালটিলা মন্দির, সেটা সংরক্ষণ করতে পেরেছে। আমরা বিশ্বাস করি ভগবান আছেন, দুষ্টের দমন শিষ্টের পালনের জন্য ভগবান আছেন। তো দুষ্ট চক্র আপনারা যদি সাথে থাকেন, সত্য ঘটনা যদি আপনাদের কাছ থেকে মানে হয়, প্রচারণা হয়, আমার মনে হয় অনেক জিনিস বেরিয়ে আসবে। আপনারা যদি দয়া করে এই মন্দিরটা পরিদর্শন করেন, তাহলে মন্দিরের যে ভাড়াটিয়ার যে মানে কি বলবো, ভীত সন্ত্রস্ত ভাবে তারা যে বসবাস করে সাধারণ জনগণ, এদের কাহিনী শুনলে আপনারা গা শিহরি উঠবে। যাই হোক, জি জি, আমরা এই কথাটা হয়েছি না, যেহেতু আমি এই ঘটনাটা আচ্ছা, আমি যেটা বলতেছি, এই ঘটনাটা আমরা হয়তো অনেক লম্বা প্রেস রিলিজ, আমাদের আহত করার ঘটনা আছে, আমাদের কাগজপত্র রেজুলিউশন যে পুরানো বই ছিল। দাদা এক মিনিট, অনেক লম্বা তো প্রেস সিরিজ, একটু ঠান্ডা মাথায়, হয়তো আমাদেরও ভুল হতে পারে। তো যাই হোক, আমরা লিখেছি। আমার বক্তব্য এখানেই শেষ করলাম। সাংবাদিক সম্মেলন সভাপতির মাধ্যমে শেষ হয়ে যাবে। আচ্ছা, আমার বক্তব্য এখানে শেষ করলাম। সভাপতি ধন্যবাদ।
সবরে ধন্যবাদ দিয়া কত পৃষ্ঠায় দেখেন 91 সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, প্রিন্ট মিডিয়া সব সাংবাদিকরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এই সভা সমাপ্তি ঘোষণা করলাম।